নতুন সরকারের শপথ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় সকালে এমপি, বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের দায়িত্ব গ্রহণ। মন্ত্রিপরিষদ সচিবালয়ে প্রস্তুতি। সন্ধ্যায় জামাত আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও দেখা করবেন তারেক রহমান। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন ভোট গ্রহণে ইসির প্রস্তুতি নিয়ে রুশ প্রতিনিধি দলের সন্তোষ। এবং নির্বাচনের টানা বন্ধের পর খুলেছে অফিস আদালত। রমজানের আগে ব্যাংকে বেড়েছে গ্রাহকের আনাগোনার, শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রধান সূচক। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এদিন বিকেলে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। এদিকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের 297টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে গেজেটে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন প্রসূন আশিস এবং আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমে যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, দেখুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 212টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরপরই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সেটি নিশ্চিত। এবার অপেক্ষা নবনির্বাচিত সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং এর পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানটি। মূলত আমি যদি একটু তথ্য দিয়ে বলি যে নতুন যে নবনির্বাচিত সংসদ সদস্য তাদের শপথ গ্রহণের অনুষ্ঠানটি রীতি অনুযায়ী সংসদ সচিবালয় থেকেই মূলত এটি পরিচালনা করা হয় এবং আমরা যেটা জানতে পেরেছি সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সরকারের, যেটি আমরা আজকে সকাল পর্যন্ত জানতে পেরেছি যে সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এবং এর পরপরেই যে নতুন মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তাদের মূলত রীতি অনুযায়ী তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি মূলত পরিচালনা করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। আমরা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে আজকে সকালে সচিবালয় থেকে যে তথ্যগুলো জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সেখান থেকে গতকালেই যিনি সদ্য বিদায়ী যিনি মন্ত্রিপরিষদ সচিব তিনি আমাদের তথ্যগুলো জানিয়েছিলেন। আজ সকালেও যারা কর্মকর্তা রয়েছেন ঊর্ধ্বতর কর্মকর্তা তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা প্রস্তুতি নিয়েছেন। তবে আমি কিছু তথ্য জানাতে চাই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূলত নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে এবং সেটি এখন পর্যন্ত সিদ্ধান্ত, কিন্তু এই মুহূর্তে যমুনাতে একটি উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা চলছে। আমরা যেটি জানতে পেরেছি সেই সভাতেই সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এমনও আমরা জানতে পেরেছি যে রীতি মেনে যেটি হয় বঙ্গভবনেই মূলত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে পারে। তো সেটি নিশ্চিত হওয়া যাবে এই যে বিশেষ সভাটি চলছে সেই সভার পরে। এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী কাউসারা কুমু। আমরা তার কাছে চলে যাচ্ছি সবশেষ তথ্য জানতে। আমি এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন সচিবালয়ে। যদি আমরা দেখছি যে আজ কিন্তু প্রধান নির্বাচন কমিশনে উপস্থিত হননি, তবে অন্যান্য কমিশনাররা সহ সচিব মহোদয় সকলেই নির্বাচন কমিশনে এসে উপস্থিত হয়েছেন। আমরা নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের কাছে যেটুকু জানতে পেরেছি যে তারা আসলে মূলত প্রস্তুতি নিয়ে রেখেছেন, বিশেষ করে যেহেতু প্রধান নির্বাচন কমিশনারই এবার নবনির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের শপথ পড়াতে যাচ্ছেন, যারই ধারাবাহিকতায় তারা আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন ভোটের আগে থেকেই। কারণ যেহেতু দেশের প্রেক্ষাপট এবার ভিন্ন, যদিও সংবিধানে বলা রয়েছে যে একটি সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার আরেকটি নতুন সংসদ পুনর্বহাল না হওয়া পর্যন্ত সেই সদস্য তারাই পুনর্বহাল থাকবেন। কিন্তু দেশের প্রেক্ষাপট যেহেতু ভিন্ন সেই জায়গায় কিন্তু তারা যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার এবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারছেন
না। সেই হিসেবে সংবিধানের যে পরবর্তী যে অধ্যায় আছে সেখানে কিন্তু বলা আছে যে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার পড়াতে অপারগ হন সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই পারবেন নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আনুষ্ঠানিক এখনও চিঠি তারা পাননি সচিবালয় থেকে, তবে চিঠি আজকের মধ্যেই তারা হাতে পেয়ে যাবেন বলেও মনে করছেন, কারণ ইতিমধ্যে তাদের সাথে আলোচনা হয়েছে, কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, যার আলোকেই নির্বাচন কমিশন আইন বিধি এবং সব কিছু তারা দেখভাল করেছেন। সমস্ত কিছু দেখভাল শেষেই মূলত প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে 11 দলীয় জোট নির্বাচন কমিশনের সাথে এসে বৈঠক করছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং কয়েকটি আসনের যে ফলাফল নিয়ে তাদের দ্বিমত রয়েছে সেইগুলো নিয়েই মূলত কমিশনে বৈঠক করছে। এই ছিল নির্বাচন কমিশন থেকে এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও এবং সচিবালয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বেইলি রোডে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামাত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামে শাহ আলমের পরিবারের সঙ্গে দেখা করেন জামাত আমির। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন। এছাড়া কটিয়াদীর সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে জামাত আমিরের। তার পরিবার আমাকে কৃতজ্ঞ করেছেন, তাদের সাথে আমি দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমি ওই ছোট বাচ্চাটা যার বয়স 7 বছর, মেয়েটা, ও ইনশাল্লাহ লেখাপড়া করবে যেমন লেখাপড়া করে আমার নাতি নাতনিরা। ও বড় হবে, ওর বিয়ে হবে, এই সময়টা পর্যন্ত ইনশাল্লাহ আমি পরিবারের সদস্য, যদি আল্লাহ আমাকে যদি আল্লাহ নিয়ে যান, তাইলে আমার জায়গায় যিনি এই দায়িত্ব পালন করবেন তখন তিনি হবেন এই পরিবারের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইলফলক অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ব্রিফিং করেন সংস্থাটির চেয়ারপারসন সোহানা এন হেতিয়ারাজ্জি। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণার খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন, যাতে জবাবদিহি ও স্বচ্ছতা আরও জোরদার হয়। তরুণ ও নারী ভোটারদের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার আহ্বান জানায় সংস্থাটি। Full implementations of campaign finance law. We have noticed that there is no proper format to submit the candidate for their income and expenditure report for the youth and women. There are so many barriers. I think the political party has to seriously think about it. More transparent mechanism for counting. সময় সংবাদে আরও থাকছে। দেশে দেশে পবিত্র রমজানের প্রস্তুতি, ইন্দোনেশিয়ায় নিত্যপণ্য বেচাকেনার ব্যস্ততা, পাকিস্তানেও নানা আয়োজন। মূল্যস্ফীতি কমলেও কিছু দেশে চড়া বাজার। আবারও ভূমিধস বিজয় বিএনপির দুর্গ বন্দর নগরী চট্টগ্রামে। বিভাগের 58টির মধ্যে 50 আর জেলার 16টির মধ্যে 14টি আসন দখলে রাখে দাপটের সঙ্গে প্রার্থী বাছাই ও গণমানুষের কাছে পৌঁছাতে পারায় দীর্ঘ 15 বছর পরও ঘাঁটি পুনরুদ্ধারে সক্ষম দলটি, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। শাখাউত চিপুর ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এবং এখানে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অবকাঠামো উন্নয়ন ও এই অঞ্চলে বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি হওয়ায় বিএনপির ঘাঁটিতে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। 1991, 96, 2001 এবং 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের আসনগুলো দাপটের সঙ্গে দখলে ছিল বিএনপির। সামাজিক ও রাজনৈতিক শক্ত অবস্থানের কারণে দীর্ঘ 15 বছর পর আবারও পুনরুদ্ধার দুর্গের আসনগুলো। এবারও বিভাগের 58টির মধ্যে 48 আর চট্টগ্রাম জেলার 16টির মধ্যে জয়ী 14টি। জিয়া পরিবারের প্রতি ভালোবাসায় আবারও ভূমিধস জয় এই ঘাঁটিতে। সেই অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছে তারা বরাবরই যেমন খালেদা জিয়া শহীদ জিয়ার উপর আস্থা রেখেছেন, এবার তারা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং ধানের শীষের উপর আস্থা রেখেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। চট্টগ্রাম জেলা ছাড়াও কক্সবাজারে 4টির মধ্যে 4টি, ফেনীর 3টি আসনে 3টি, লক্ষ্মীপুরে 4টি, কুমিল্লার 8টি এবং 3 পার্বত্য জেলার সবকটি বিএনপির দখলে। অতীতে চট্টগ্রামের উন্নয়ন ও আন্দোলন সংগ্রামের নেতাদের প্রার্থী মনোনয়নই জয়ের বড় ম্যাজিক। মানুষ মুক্তিযুদ্ধের পক্ষ বিবেচনায় বৃহত্তর চিন্তার দিক থেকে বিএনপিকে ভোটিং করেছে, ফলত বিএনপি জিতেছে। বিএনপি একটা ইন্টেলিজেন্স টিম আছে, সেই ইন্টেলিজেন্সের মধ্যে মাঠের খবর নিয়ে কিন্তু প্রার্থী নির্বাচন করেছেন, তার সুফলও কিন্তু বিএনপি পেয়েছে। তবে চট্টগ্রামে 2টি আসনে বিএনপি জয় পেলেও আদালতের নির্দেশে এখনও ফলাফল স্থগিত রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিএনপি দলের নিরঙ্কুশ বিজয়ী নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। আয়োজন করা হচ্ছে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল। বগুড়াবাসীর মতে ঘরের ছেলে তারেক রহমানের নেতৃত্বে আরও জোরদার হবে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। একই পরিবারে 3 প্রজন্ম, 3টি ইতিহাস। একজন স্বাধীনতার পর জাতিকে দিশা দিয়েছেন, একজন গণতন্ত্রের জন্য লড়েছেন, আরেকজন সে উত্তরাধিকার নিয়ে দাঁড়িয়েছেন নতুন বাংলাদেশের প্রত্যাশা হয়ে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, আর মা বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবার তাদেরই সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড 2/3 ভোট পেয়ে বিএনপি অর্জন করেছে গণমানুষের আস্থা। এই বিজয়ের আবেগ বগুড়াবাসীর মনে আরো গভীর। দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায়। এখান থেকে রাজনীতির হাতেখড়ি হয়েছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তারেক রহমানের রাজনৈতিক পথ চলা শুরু হয়। তৃণমূল থেকে শুরু হওয়া সেই পথ চলা এখন ইতিহাসের নতুন অধ্যায়। বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এবারের জাতীয় নির্বাচনেও হয়নি তার ব্যতিক্রম। বগুড়া 6 সদর আসনে বিপুল জনসমর্থনে 2.25 লাখেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তারেক রহমান। শুধু একটি আসন নয়, জেলার বাকি 6টি সংসদীয় আসনেও বিএনপি প্রার্থীরা পেয়েছেন ভূমিধস জয়। দীর্ঘ 2 দশকের আন্দোলন সংগ্রামের পর এবার ঘরের সন্তান নিচ্ছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। আর দীর্ঘ 3 যুগ পর দেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। তাই তো উচ্ছ্বাসের কমতি নেই বগুড়াবাসীর। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই প্রার্থনা যাতে দেশটা সুশৃঙ্খলভাবে এগিয়ে যায়। বগুড়ার যে উন্নয়ন 17 বছর ধরে বঞ্চিত আসলো, সেই জিনিসগুলো আমরা চাই যে তার হাত ধরেই এবার ঠিক হবে। ছেলে মেয়ে বেকার আছে, এদের কর্মসংস্থান সহ বগুড়াকে যাতে একটা অত্যন্ত আধুনিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করা হয়। বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ঘুচে যাবে বগুড়াবাসীর দীর্ঘ 2 দশকের রাজনৈতিক বঞ্চনার গল্প। আমাদের বগুড়ার সন্তান বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করবে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেটাই আমরা ইনশাল্লাহ তার সহযোগিতায় সমাধানের চেষ্টা করব। বগুড়ার পাশাপাশি সারা দেশে উনি সুষম বন্টন করবেন, উন্নয়নটা সুষম সমানভাবে দেখবেন, যাতে সবারই উন্নয়নটাতে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনী প্রচারণায় বগুড়া এসে নিজেরও বিএনপির প্রার্থীদের দায়িত্বটুকু সাধারণ মানুষদের হাতেই তুলে দিয়েছিলেন তারেক রহমান। কথা রেখেছেন বগুড়াবাসীও। তারেক রহমান ও তার দল বিএনপিকে সবটুকু উজাড় করে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়েছেন ভালোবাসার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
চলতি অর্থ বছরের প্রথম 7 মাসের রফতানিতে ভাটা পড়লেও আশার আলো জাগিয়েছে আলোচনার বাইরে থাকা বেশ কিছু পণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রকৌশল, বাইসাইকেল, ঔষধ, জাহাজ, চামড়াজাত এবং কৃষিভিত্তিক নতুন পণ্যের রফতানি প্রবৃদ্ধি বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। মোট রফতানি কমলেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36.94 লাখ মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31% বেশি, রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5% বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7% বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয় একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের পর প্রথম কার্যদিবসের শুরুতেই চাঙা শেয়ার বাজার। রোববার লেনদেন শুরু হতেই সূচকের বড় উত্থান দেখা যায় ঢাকার পুঁজিবাজারে। লেনদেন শুরুর পর থেকে ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসসির সবগুলো সূচক। এদিন প্রথম 20 মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স বেড়েছে 110 পয়েন্টের বেশি, আর মাত্র 20 মিনিটে লেনদেন হয় 225 কোটির বেশি। দুপুর 12টা পর্যন্ত প্রথম 2 ঘন্টায় লেনদেন হয় 644 কোটি 83 লাখ টাকা, যেখানে সর্বশেষ কার্যদিবস 10 ফেব্রুয়ারি সারা দিনের লেনদেন ছিল 790 কোটি টাকা। রোববার ঢাকার পুঁজিবাজারে 361টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিকে নির্বাচনের ছুটির পর আজ থেকে পুরোপুরি শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। সময় সংবাদে আরও থাকছে। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আজ। মাঠের বাইরের বিতর্ক ছিল 22 গজের লড়াইয়ের অপেক্ষায় ভারত পাকিস্তান। প্রেমাদাসায় বাজিমাত করতে মরিয়া সালমান সূর্যকুমার। এবার বাণিজ্যের সংবাদ। $2025 সালে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক আমদানি বেড়েছে 2%-এরও বেশি। এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। এরপরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বছর ব্যবধানে জোটটিতে রফতানি বেড়েছে প্রায় 6%। গেল বছর ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন দেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে 2%-এরও বেশি। বছর জুড়ে জোটটিতে রফতানি হয়েছে $90 বিলিয়ন। ইউরোস্টেটের তথ্য, এ সময় জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। দেশটির রফতানি 1.17% বেড়ে দাঁড়িয়েছে $26.58 বিলিয়ন। এরপর দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রফতানি জোটটিতে বছর ব্যবধানে প্রায় 6% বেড়ে দাঁড়িয়েছে $19.41 বিলিয়ন। তবে 2024 সালের ডিসেম্বরের তুলনায় গেল ডিসেম্বরে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে 12%। তৃতীয় স্থানে থাকা তুরস্কের ক্ষেত্রে রফতানি কমেছে 10.73%। দেশটি রফতানি করেছে $8.34 বিলিয়ন তৈরি পোশাক। আর ভারতের রফতানি 7.99% বেড়ে দাঁড়িয়েছে $4.52 বিলিয়ন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।
নির্বাচনী জামাজল ও সাপ্তাহিক ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যাত্রী। তবে ঘাট এলাকায় নেই যানজট কিংবা ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ জানায়, ফিরতি যাত্রা নির্বিঘ্ন করার জন্য সবকটি লঞ্চ ও ফেরি চলাচল করছে। যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় মানুষের স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছে। নেই অতিরিক্ত ভাড়া বা বিশেষ কোনো অভিযোগ। আমি নির্বাচনের জন্য বাড়ি গিয়েছিলাম, এখন আবার কর্মস্থানে ফিরছি। এবারের নির্বাচন এবং ভোট অনেক সুস্থ সবলভাবে হয়েছে এবং আমরা অনেক খুশি। বাড়িতে ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভোট দিয়ে চলে আসছি। ট্রেনে উঠতে পারিনি, শিবরামপুর গেছিলাম, সেখান থেকে কতগুলো টাকা খরচ করে এখানে আসে আবার এই যে বসে থাকে আসা। দেখছেন সময় সংবাদ। দেশে বাইরের খবর। পবিত্র রমজান সামনে রেখে দেশে দেশে চলছে প্রস্তুতি। রোজা শুরুর আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় পার করছেন ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এরই মধ্যে দেশটিতে মাংস ও ডিমের দাম বেড়ে গেছে, ফলে কমে গেছে ক্রেতার সংখ্যা। এদিকে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পাকিস্তানেও চলছে নানা প্রস্তুতি। নিত্যপণ্যে বাজারে ভিড় করছে ক্রেতারা। প্রশাসন বলছে হ্রাস পেয়েছে মূল্যস্ফীতি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, তবে বাসিন্দাদের অভিযোগ অনেক দ্রব্যের দাম এখনও চড়া। গাজার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। একের পর এক ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘনে গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অব পিসের কর্মকর্তাদের। এদিকে ট্রাম্পের বোর্ড অব পিসে $100 কোটি বেশি সহায়তার অঙ্গীকার এসেছে। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের সমান তালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিদ ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনো গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র $100 কোটি বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডের স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদ। খেলার খবর। বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বাইরের বিতর্ক সরিয়ে ম্যাচ মাঠে গড়ালেও আবারও আলোচনায় দু দলের হ্যান্ডশেক ইস্যু। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাত মেলানোর পক্ষ নিয়ে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। নানা বিতর্ক, শঙ্কা আর সমঝোতার পর শ্রীলঙ্কার কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। সবাই যখন ব্যস্ত দু দলের একাদশ নির্বাচন কিংবা পরিসংখ্যান নিয়ে, তখন নতুন করে জন্ম দিয়েছে আরও এক বিতর্ক। এই ম্যাচের আগে দু দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করবে কিনা তাই এখন বেশি আলোচনায়। হ্যান্ডশেক কাণ্ডের শুরুটা হয়েছিল 2025 সালের এশিয়া কাপে। সেপ্টেম্বরে 3 বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কোনো ম্যাচেই টসের সময় দু দলের অধিনায়ক হাত মেলাননি, এমনকি ম্যাচের পরও একই চিত্র দেখা গিয়েছে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে ভারত পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ এবং রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচেও।
টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বারবার উঠেছে হ্যান্ডশেক বিতর্ক, যেখানে ক্রিকেটীয় চেতনাকেই গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আগা। তবে বিষয়টি ভারতের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। আমরা তা মাঠে জানতে পারবো। এই ম্যাচটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। তবে আমার মনে হয় ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে সেভাবেই এটা খেলা উচিত। আমি কি প্রত্যাশা করি তা গুরুত্বপূর্ণ নয়, ভারত কি করতে চায় বিষয়টি পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। এশিয়া কাপে হাত না মেলানোর সিদ্ধান্তটি আসে ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের বিপক্ষে ভারতীয়দের হাত না মেলানোর সে ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে মেন ইন গ্রিনদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও হ্যান্ডশেক ইস্যু নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সূর্যকুমারকে। অপেক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা মাঠেই দেখব কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন। আমার কাছে খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি, টসের সময় হ্যান্ডশেক হবে কিনা সেটা দেখা যাবে। মাঠে দু দলের লড়াই হলেও এ ম্যাচে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন সরকারের শপথ মঙ্গলবার। সংসদের দক্ষিণ প্লাজায় সকালে এমপি, বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের দায়িত্ব গ্রহণ। মন্ত্রিপরিষদ সচিবালয়ের প্রস্তুতি। সন্ধ্যায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান। রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও দেখা করবেন তারেক রহমান। এবং এবারে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ব্রিফিং এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। ভোট গ্রহণে ইসির প্রস্তুতি নিয়ে রুশ প্রতিনিধি দলের সন্তোষ। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ রোজা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।